সে বিষয়টা আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বুঝতে পারবে দিস ইজ ইন্ডিয়ান পলিটি, বা অন্যভাবে আমরা এটাকে বলতে পারি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখন প্রশ্ন যে হোয়াট ইজ কনস্টিটিউশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি যে কথাটা বলছি তাহলে সাধারণ প্রশ্ন যে স্যার সংবিধান কি, বা ভারতীয় সংবিধান পড়ার যৌক্তিকতা ঠিক কতটা, অথবা পলিটি কথাটার অর্থই হলো প্রশাসনিক ব্যবস্থা। এই প্রশাসনিক ব্যবস্থা বলতে বোঝায় আমরা যদি একদম লোয়েস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি সেখানে দেখতে পাবে গ্রাম পঞ্চায়েত, আর হাইয়েস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি আমরা সেখানে দেখবে প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা একদম গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক সে কারণেই আমাদের এই সাবজেক্টটাকে বলা হয় ইন্ডিয়ান পলিটি অথবা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখন প্রশ্ন যে স্যার এই সংবিধান বিষয়টা কি, বা সংবিধান পড়ার প্রয়োজনীয়তা ঠিক কতটুকু? কারণ আমরা একটা অদ্ভুত ধরনের নেশন, আমি বলছি অ্যাজ এ হোল ইন্ডিয়া এমন একটা দেশ যে দেশটা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা দেখেছি যে ইন্ডিয়া ওয়াজ ইনভেডেড বাই আদার ফরেন কান্ট্রি অর আদার ফরেনার্স হুইচ ওয়াজ স্টার্টেড। যদি আমরা শুরু দেখি তাহলে দেখবে যে প্রথম ভারতে যাদের আক্রমণ ছিল সেটা পার্সিয়ান ইনভেশন ছিল, সাইরাস বা কাইরাসের হাত ধরে অ্যারাউন্ড 600 বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সেই আক্রমণ ঘটেছিল। এরপর আমরা দেখছি আবার সেই পার্সিয়ান আক্রমণ 333 বিসিতে দারায়ুস 1 এবং পরের বছর দারায়ুস 2। তারপরে আমরা দেখছি গ্রিক ইনভেশন আলেকজান্ডার, অথবা তারপরেও আমরা যদি দেখি তারপর দেখবে 712 এডিতে মোহাম্মদ বিন কাসিম প্রথম আমরা দেখতে পাচ্ছি আরাবিয়ান ইনভেশন, অথবা এরপর টার্কিশ ইনভেশন আমরা দেখছি মোহাম্মদ ঘুরির হাত ধরে, সুলতান মাহমুদের হাত ধরে। তারপর আমরা মোহাম্মদ ঘুরিকে পাচ্ছি এবং তারপর আমরা দেখেছি প্রায় 320 বছর সুলতানের ডাইনেস্টি বা সুলতানি যুগ, এবং তারপর মুঘল যুগ। এবং এই মুঘলদের সময়ে মুঘলদের ঠিক ডিক্লাইন, অর্থাৎ যে মুঘল সাম্রাজ্য বাবর থেকে আকবর হয়ে আওরঙ্গজেব পর্যন্ত একটা বিশাল উচ্চতায় পৌঁছেছিল, আফটার দ্য ডাউনফল অফ আমরা দেখতে পাচ্ছি যে আওরঙ্গজেবের মৃত্যুর পর আস্তে আস্তে আঞ্চলিক শক্তিগুলোর বিকাশ ঘটে, এবং এই আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে ইউরোপিয়ান ইনভেশন বা ইউরোপিয়ান ইনভেডাররা ভারতে প্রবেশ করে। এখন ভারতে প্রবেশ করেছিল, তোমাদের স্যার পড়াবেন দেখবে 1498 ভাস্কো দা গামা ডিসকভার দ্য সি রুট বিটুইন ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া, এবং এই 1498 এর পরেই পর্তুগিজদের হাত ধরে যে ইউরোপীয়দের আগমন ঘটেছিল তাদের মধ্যে এদের যে ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, ধরে নাও এই পর্তুগিজরা বা ডাচদের যেমন ব্রিটিশরা হারিয়ে দিচ্ছে 1759 সালে ব্যাটেল অফ বিদেরা, অথবা ফ্রেঞ্চদের হারিয়ে দিচ্ছে দেখবে ব্যাটেল অফ বন্দিবাস 1760 বা 1763 সালে দেখবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শেষ হচ্ছে, অথবা পর্তুগিজদের হারিয়ে দিচ্ছে। এরকম একটার পর একটা যুদ্ধের শেষে আমরা দেখেছিলাম শেষ পর্যন্ত আমরা ব্রিটিশরা ভারতে একটা অনেক বেশি সময় ধরে তারা শাসন করে। এবং এই অর্থে আমরা বলতে পারি 1757 থেকে মোরলেস 190 বছর 1947 সাল পর্যন্ত বাংলাকে ঘিরে তাদের যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছিল 1947 আগে পর্যন্ত সমগ্র ভারতে তাদের একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এই যে 1947 সালে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখলাম ইন্ডিপেন্ডেন্সের আগেই এই সংবিধানের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেন না, এই অর্থে তোমাদের মনে রাখতে হবে যে ব্রিটিশ ভারতে যদি কেউ প্রথম এই সংবিধানের দাবি করে থাকে, ব্রিটিশ ভারতে যদি কেউ ভারতীয়দের জন্য কেউ একটা সংবিধানের দাবি করে থাকে তাহলে তিনি ছিলেন মিস্টার এম.এন. রয়। এই এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়, যার অরিজিনাল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এবং তার যিনি পলিটিক্যাল মেন্টর ছিলেন সেই পলিটিক্যাল মেন্টরের নাম ছিল বাঘা যতীন বা যতীন্দ্রনাথ আমরা জানি মুখোপাধ্যায়।
সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রিয় ছাত্র হিসাবে তিনি মানবেন্দ্রনাথ এই নামটা দিয়েছিলেন। যাই হোক, এম এন রয় ইন দ্য ইয়ার 1934, 1934 সালে সর্বপ্রথম এম এন রয় দাবি করে যে ইন্ডিয়ান পিপল নিড দেয়ার ওন কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় জনগণ তাদের নিজেদের একটা সংবিধান চায়। এই দাবিটা ব্রিটিশ ভারতে এম এন রয় 1934 সালে যখন দাবি করলো, তার দাবিটাকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে প্রেজেন্ট করলো ভারতের জাতীয় কংগ্রেস ইন দ্য ইয়ার 1935। ভালো করে বোঝো, অর্থাৎ দাবিটা করছে প্রথম এম এন রয় 1934 সালে, আর সেই দাবিটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে প্লেস করছে অন বিহাফ অফ ইন্ডিয়ান পিপল অর এম এন রয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দাবিটা করছে 1935 সালে। এবার তোমাদের একটা বিষয় জানো বা জানাই, সেটা হলো, জানি না তোমরা জানো কিনা, 1857 সালে হয়েছিল সিপাই মিউটিনি বা সিপাই বিদ্রোহ। এই সিপাই বিদ্রোহের পরে 1858 সালে কুইন ভিক্টোরিয়াস প্রোক্লামেশন বা মহারানীর যে ঘোষণাপত্র হয়েছিল, সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা কতগুলো ভারতীয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন দেখেছিলাম। তার মধ্যে প্রথম পরিবর্তনটা কি ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতের যে প্রশাসনিক দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা সরাসরি ব্রিটিশ কুইনের কাছে চলে যায়। অর্থাৎ 1858 সালের পর ব্রিটিশ কুইন ভারতের মহারানী হিসাবে স্বীকৃতি লাভ করে। কিন্তু খেয়াল রাখবে, এটা ব্রিটিশ পার্লামেন্ট রয়্যাল টাইটেলস অ্যাক্ট পাস করেছিল 1876 সালে। তার মধ্য দিয়ে ব্রিটিশ কুইন প্রথম ভারত সম্রাজ্ঞী বা ভারতের শাসিকা হিসাবে বা শাসক হিসাবে তিনি পরিচিতি লাভ করছেন। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্নটা হচ্ছে, তার মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যখন ভারতীয়রা দাবি করছে, কিন্তু এই ব্রিটিশ গভর্নমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ কুইন, তারা এখানে কি করে সিদ্ধান্ত নেবে? কারণ তারা ব্রিটিশ সম্রাজ্ঞী অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার বিহাফে তারা ভারতকে শাসন করছে, এবং ভারতে যে ব্রিটিশ গভর্নমেন্ট রয়েছে তারা তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক এ কারণেই ব্রিটিশ গভর্নমেন্টের বিহাফে এই দাবিটা ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ আইনসভায় পেশ করলেন। তখন যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিলেন সেই সময় স্যার স্যামুয়েল হোর। এই স্যার স্যামুয়েল হোর, on behalf of British government, he represented the demand of the INC to the British Parliament. British government agreed to provide a separate constitution of India, অর্থাৎ ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকার রাজি হলো যে ভারতীয়দের জন্য একটা সংবিধান দেওয়া হবে। এই যে ভারতীয়দের জন্য একটা সংবিধান দেওয়া হবে, তার উপর ভিত্তি করে একটা আইন তৈরি হলো। এই আইনটার নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। খেয়াল রাখবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা শুধুমাত্র আমাদের লিখলে হবে না, আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিটিশ ভারতে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয়দের ব্যাপারে প্রথম আইন প্রণয়নের ক্ষমতা পেয়েছিল। 2017 সালে প্রশ্নটা পড়েছিল যে ব্রিটিশ ভারতে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয়দের বিষয়ে কখন প্রথম আইন প্রণয়নের ক্ষমতা পায়। দেন ইওর অ্যান্সার শুড বি 1773। এটার নাম ছিল ইন্ডিয়ান রেগুলেশন অ্যাক্ট, অর্থাৎ হাউ টু রেগুলেট ইন্ডিয়া, ভারতকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সময় ওয়ারেন হেস্টিংস ভারতের শাসনকর মানে বাংলার গভর্নর ছিলেন, এবং সেই গভর্নরই প্রথম গভর্নর জেনারেল হিসেবে এলেন। এবং সেই অর্থে 1773 পর 1793 অথবা তারপর 1813 চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট, 1853 চার্টার অ্যাক্ট, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এরকম প্রচুর আইন তৈরি করেছে। আমি যে কথাটা বলতে চাইছি, আমাদের এগুলো পড়ার দরকার নেই, এগুলো ইতিহাসে স্যার পড়াবেন। আমার মূল কথা হচ্ছে যে ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকার অনেক আইন তৈরি করলেও ভারতীয় সংবিধান তৈরির ক্ষেত্রে ব্রিটিশ ভারতের কোন আইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ the most important act which played the most important role for the constitution of India, ভারতীয় সংবিধান তৈরির ক্ষেত্রে কোন আইনটা ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তখন তোমার উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এবং এটার গুরুত্বটা দেখেই আমাদের একজন ভারত বিখ্যাত একজন আমাদের আইনজ্ঞ ছিলেন প্রফেসর এন শ্রীনিবাসন। এই প্রফেসর এন শ্রীনিবাসন এই 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্ব লক্ষ্য করে বলেছিলেন
The Constitution of India is a close copy of the Government of India Act 1935. অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনটার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন যে ভারতীয় সংবিধান হলো 1935 সালের ভারত শাসন আইনের একটা ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনে যত বিষয় ছিল তারই একটা মিনিয়েচার বা ক্ষুদ্র সংস্করণ হিসাবে তৈরি হয়েছিল ভারতীয় সংবিধান। তার মানে আমরা বুঝতে পারছি যে 1935 সালের ভারত শাসন আইনে আরো অনেক বিষয় ছিল। যাই হোক, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 আমরা দেখলাম সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 মেনলি রেকমেন্ডেড ফর টু টাইপ অফ পাওয়ার, মেনলি টু টাইপ অফ পাওয়ার। আমরা এটাকে একটা বলছি, সেটাকে ইউনিয়ন লিস্ট বা এটাকে বলা হয় রিজার্ভ পাওয়ার, আর একটা ছিল স্টেট লিস্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি ট্রান্সফার পাওয়ার। অর্থাৎ একটা হচ্ছে রিজার্ভ পাওয়ার, একটা হচ্ছে ট্রান্সফার পাওয়ার। আমি ইউনিয়ন লিস্ট আর স্টেট লিস্ট লিখলাম। বর্তমানে দেখবে ধরে নাও ইনকাম ট্যাক্স, অথবা ধরো আমরা বলছি যে ফরেন রিলেশন উইথ ইউএনও, অথবা যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক পলিসি বা নিউক্লিয়ার পলিসি, এসব ব্যাপারে কেন্দ্রীয় সরকার একচেটিয়া ভাবে আইন প্রণয়ন করতে পারে। তাহলে যে সমস্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার একচেটিয়া ভাবে আইন প্রণয়ন করতে পারে তাকে বলা ইউনিয়ন লিস্ট, তখন সেটার নাম ছিল রিজার্ভ পাওয়ার। যে সমস্ত বিষয়ে রাজ্য তালিকাভুক্ত বিষয় রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারে, ধরে নাও স্টেটের ল অ্যান্ড অর্ডার, অথবা ধরো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা স্টেট পুলিশ, এসব বিষয়গুলোকে বলা হয় স্টেট লিস্ট। তো এটার তখন নাম ছিল ট্রান্সফার পাওয়ার। আরো একটা পাওয়ার ছিল যেটাকে আমরা বর্তমানে বলি কনকারেন্ট লিস্ট। তো সেখানে আমরা দেখেছিলাম এখানে ছিল 47টা বিষয় রিজার্ভ তালিকার অন্তর্ভুক্ত। হস্তান্তরিত ক্ষমতা বা ট্রান্সফার পাওয়ার ছিল কটি না 50। পরবর্তী সময় এটা দাঁড়িয়েছিল 56, এবং এখানে ছিল 36টা এই পাওয়ার, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ ইউনিয়ন লিস্ট বা রিজার্ভ পাওয়ারে শুধুমাত্র কেন্দ্র অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট, ট্রান্সফার পাওয়ারে শুধুমাত্র প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, মানে এখন যেগুলো রাজ্য সরকার, তখন তো বড় বড় প্রভিন্স ছিল ব্রিটিশ ভারতে, বাংলা প্রভিন্স, পাঞ্জাব প্রভিন্স, মহারাষ্ট্র বলে কিছু ছিল না, ইউনাইটেড প্রভিন্স অর্থাৎ উত্তরপ্রদেশ, সেন্ট্রাল প্রভিন্স মানে আমরা বলছি মধ্যপ্রদেশ, অথবা আমরা বলছি ম্যাড্রাস প্রভিন্স, হায়দ্রাবাদ প্রভিন্স। দেখো মাদ্রাজ বা হায়দ্রাবাদ বলে এখন কোনো রাজ্য নেই। হায়দ্রাবাদ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ, মাদ্রাজ রাজ্য হয়ে গেছে কোনটা পেয়েছি না তামিলনাড়ু, অথবা ধরো না মাইসোর স্টেট হয়ে গেছে কর্ণাটক। এরকমই এক একটা প্রভিন্স ছিল, সেই প্রভিন্স গুলোর হাতে থাকছিল 50টা পাওয়ার, পরে 56টা হয়েছিল। আর কনকারেন্ট লিস্ট যে ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারবে। যাই হোক, এবার একটা মজা দেখো, ট্রান্সফার পাওয়ার যেটা আমরা বলছি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকবে, তখন প্রভিন্সিয়াল গভর্নমেন্টটা কোথায়? প্রভিন্সিয়াল গভর্নমেন্টটা নেই বলেই 1935 সালের ভারত শাসন আইনটা কার্যকর হয়েছিল 1937 সালে। এবং 1937 সালে এই আইনটা কার্যকর হওয়ার আগেই দেখা গেল ভারতের যে প্রভিন্স গুলো ছিল, তখন ভারতে 11টা প্রভিন্স ছিল। এই 11টা প্রভিন্সের মধ্যে সবচেয়ে বড় প্রভিন্স ছিল বেঙ্গল প্রভিন্স, তারপর ছিল সেন্ট্রাল প্রভিন্স, ছিল ইউনাইটেড প্রভিন্স, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, ছিল মাইসোর প্রভিন্স, ছিল ম্যাড্রাস প্রভিন্স, ছিল বোম্বে প্রভিন্স। এরকম ভাবে সব রাজ্যগুলো ছিল। অর্থাৎ এখন এই রাজ্যগুলোর অস্তিত্ব আমি পাবো না, পরে কেন হয়নি বা কেন নেই আমি সেটা পরে বলছি। তো এই প্রভিন্সে যে ইলেকশন হলো, তখন ভারতের দুটো মূলত রাজনৈতিক দল, একটা হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর একটা ছিল মুসলিম লীগ। আরো অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল ছিল, কিন্তু তারা নির্বাচনে খুব একটা যে ভালোভাবে দাগ কাটতে পেরেছিল বা নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা দিতে পেরেছিল সেটা বলা যাবে না। সেই অর্থে আইএনসি 8টা প্রভিন্সে জয়লাভ করে এবং মুসলিম লীগ 3টে প্রভিন্সে জয়লাভ করে। এই যে 8টা প্রভিন্স এবং 3টে প্রভিন্সে জয়লাভ করলো, যার মধ্য দিয়ে আমরা দেখলাম বেঙ্গল প্রভিন্সে মুসলিম লীগ আসে এবং মুসলিম লীগ ক্ষমতা দখল করে আমরা বাংলার প্রথম প্রধানমন্ত্রী, এখন যাকে মুখ্যমন্ত্রী বলা হয়, তখন যেহেতু প্রভিন্সটা অনেক বড় সেই জন্য তখন বলা হতো বেঙ্গল প্রভিন্স, এবং তার মুখ্যমন্ত্রীকে বলা হতো প্রধানমন্ত্রী আব্দুল কাসিম ফজলুল হক। তিনি হয়েছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, যাই হোক, ব্রিটিশ ভারতে। তো এখানে এটা ছাড়া ইউনাইটেড প্রভিন্স এবং পাঞ্জাব প্রভিন্স, এই 3টে জায়গায় মুসলিম লীগ ক্ষমতা দখল করে। বাকি এলাকাগুলোতে কংগ্রেসের মেজরিটি আমরা দেখি। যাই হোক, এইভাবে যখন আমরা দেখছি 1935-এর পর ভারতের সংবিধান তৈরির ইতিহাসটা যখন এগোচ্ছে, ঠিক সে সময় 1939 সালে শুরু হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার
ফ্রম 1939 টু 1945 আমরা জানি যে 1945 সালে শেষ হচ্ছে অগাস্টে, 4 আগস্ট জাপান অক্ষু শক্তি হিসাবে যখন আমরা দেখলাম আমেরিকার পার্ল হারবারে বোমা নিক্ষেপ করলো, আমেরিকার কোনো ক্ষতি না হলেও আমেরিকা তার রিভেঞ্জ হিসাবে, তার বদলা হিসাবে 6 অগাস্ট এবং 9 অগাস্ট, 6 অগাস্ট এবং 9 অগাস্ট এই দুটো দিন আলাদা করে হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো জায়গায় যে হাইড্রোজেন বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান ব্যবহার করলো, তাতে জাপানের কত বড় ক্ষতি হয়েছিল সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না। এরপর আমরা দেখলাম বিশ্ব শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে বিশ্বের তাবড় বৃহৎ শক্তিগুলো একযোগে সবাই মিলে চেষ্টা করলো যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে, এবং এই অর্থে তৈরি হলো ইউএনও 24 অক্টোবর 1945 সালে। এবং ইউএনও তৈরি হলো তার দুটো মূল উদ্দেশ্যকে সামনে রেখে, একটা হলো পার্মানেন্ট পিস আর একটা হলো সিকিউরিটি, অর্থাৎ শান্তি ও নিরাপত্তার অন্বেষণে তৈরি হলো ইউএনও। ইউএনও এই দিনটাকে বলা হয় ইউএন ডে, 24/10 অর্থাৎ 24 অক্টোবর 1945 সালে ইউএনও তৈরি হলো পিস অ্যান্ড সিকিউরিটির জন্য। এবার এটা তৈরি করছে যে বিগ ফাইভ পাওয়ার, অর্থাৎ দেখো ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, মানে তখন ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, আর চায়না। দেখা যাচ্ছে যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এই তিনটে দেশেই, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা এই তিনটে দেশেই ইউরোপিয়ান পাওয়ারগুলো তাদের কলোনি তৈরি করে রেখেছে, এবং কলোনিয়াল রুল থেকে ধরে নাও আফ্রিকাতে কঙ্গো, কেনিয়া, সিয়েরা লিওন অথবা তোমার নাইজেরিয়া এই দেশগুলো স্বাধীনতার দাবি জানাচ্ছে, অথবা ধরে নাও লাতিন আমেরিকায় উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনার মতো দেশগুলো স্বাধীনতার দাবি জানাচ্ছে। ভারত পাশাপাশি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার অথবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্সের মতো দেশগুলো স্বাধীনতা রক্ষার লড়াই চালাচ্ছে। তাহলে লড়াইটা তো চলছে আলটিমেটলি এদের বিরুদ্ধে। তাহলে বিশ্বের শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে দিচ্ছে না এই শক্তিগুলো। সেই কারণেই এরা সবাই মিলে ঠিক করলো যে এই দেশগুলোকে যদি, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোকে যদি আমরা স্বাধীনতা দিতে পারি, তাহলে নিশ্চিতভাবেই বিশ্বে একটা স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। অতএব এই দেশগুলো স্বাধীনতা লাভে, যাতে এই রাষ্ট্রগুলো স্বাধীনতা পায়, তার জন্য একটা প্রকিউরমেন্ট বা আমরা বলছি একটা প্রসেস চালু করলো। এই অর্থে ভারতকেও স্বাধীনতা দেয়া হবে তারা ঠিক করলো, এবং ভারতের স্বাধীনতা দেয়া হবে ঠিক করার পর ভারতে স্বাধীনতার সময় আমরা দেখেছি 1946-47 সালে ব্রিটেনে ক্ষমতায় ছিল লেবার পার্টি। এই লেবার পার্টির আমরা যে ক্ষমতায় ছিল, সেই লেবার পার্টির আমরা যারা মিনিস্ট্রি করেছিল, সেই মিনিস্ট্রির মানে 3 জন সদস্য ভারতে এলো, তারা তৈরি করলো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এই ক্যাবিনেট মিশন প্ল্যান কথাটার অর্থ হচ্ছে মন্ত্রী মিশন প্রস্তাব। এই ক্যাবিনেট মিশন প্ল্যানে যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল স্যার প্যাট্রিক লরেন্স, আর দুজন ছিলেন এবি আলেকজান্ডার, আর ছিলেন স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস অর্থাৎ এই তিনজনের নেতৃত্বে ভারতে একটা আমরা দেখলাম ক্যাবিনেট মিশন প্ল্যান এলো বা মন্ত্রী মিশন প্রস্তাব। এবার যদি প্রশ্ন পড়ে, একটু আগে বলেছিলাম ভারতীয় সংবিধান তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কোনটা ছিল, তখন তোমার উত্তর হবে যে 1935 সালের ভারত শাসন আইন। এবার যদি প্রশ্ন পড়ে হুইচ প্ল্যান প্লেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্ল্যান বললে তখন উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। বিকজ ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসে তাদের উদ্দেশ্য ঘোষণা করলো ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, এটা যেমন ঠিক, ঠিক তেমনি ভারত স্বাধীনতার পরে কিভাবে তার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবে সে ব্যাপারে তো তাদের কোনো অভিজ্ঞতা নেই। অতএব এদের জন্য তৈরি করতে হবে একটা সংবিধান সভা। এই সংবিধান সভা তৈরি হলো 6 অগাস্ট 1945, যার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কথাটার অর্থ হলো সংবিধান সভা। এই সংবিধান সভা তৈরি হলো 6/8/1946 সালে, এবং এই যে সংবিধান সভা তৈরি হলো এখানে দেখা গেল যে প্রথমেই 389 জন মেম্বার নিয়ে এটা তৈরি হলো। এখন এই 389 জন মেম্বার কোথা থেকে পেলাম,
না আমি তোমাদের বলেছিলাম ওই সময় ব্রিটিশ ইন্ডিয়ার যে স্টেটগুলো ছিল সেখান থেকে এলো 292টা মেম্বার। এই 292 এর মধ্যে আমরা দেখলাম 217টা এলো আইএনসি থেকে এবং 75টা এলো মুসলিম লীগ থেকে। অর্থাৎ টোটাল মেম্বার কত না 292। আউট অফ 292 217 জন ভারতের জাতীয় কংগ্রেস থেকে এবং 75টা মুসলিম লীগ থেকে। এরপর দেখলাম 93টা সদস্য হলো ভারতের প্রিন্সলি স্টেটস থেকে। এখন প্রিন্সলি স্টেটস মানে কি? প্রিন্সলি স্টেটস মানে ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকারকে একটা ন্যূনতম কর প্রদান করে যারা স্বতন্ত্র স্বাধীনভাবে নিজেদের এলাকায় রাজত্ব করত তাদের বলা হতো দেশীয় নৃপতি শাসিত রাজ্য। যেমন ধরো জুনাগড়, যেমন ধরো হায়দ্রাবাদ, অথবা এলাহাবাদ, অথবা ঝাঁসি, অথবা জুনাগড়, অথবা সম্বলপুর, অথবা জৌনপুর, এইরকমই রাজ্যগুলো ছিল। এরকম রাজ্যের সংখ্যা ছিল যতগুলো আমরা দেখেছি 563টা। সেই রাজ্যগুলো থেকে এলো 93 জন মেম্বার। আর 4টে মেম্বার এলো ব্রিটিশ প্রভিন্স থেকে। 4টে মেম্বার ব্রিটিশ প্রভিন্স থেকে। এই 4টে কে না আজমির, মেরোয়া অর্থাৎ মেওয়ার এবং আজমির থেকে একটা। একটা হলো কুর্গ থেকে, এই কুর্গ হচ্ছে কর্ণাটকের একটা প্রভিন্স। একটা হলো ব্রিটিশ বালুচিস্তান থেকে, আর একটা এলো দিল্লি থেকে। ভালো করে বোঝো, তাহলে মোট মেম্বারের 4 জন হচ্ছে ব্রিটিশ প্রভিন্স যেখানে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। 93টা হলো প্রিন্সলি স্টেট থেকে, আর ভারতীয় প্রতিনিধি হিসাবে গিয়েছিল 292 জন। এবার 292 প্লাস 93 প্লাস 4 ইকুয়াল টু 389। বোঝা গেল? এবার যদি প্রশ্ন পড়ে দ্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়েছিল, তোমার উত্তর কি হবে না তখন উত্তর হবে ইলেক্টেড মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অটোনমি। অর্থাৎ 1937 সালের নির্বাচনে আমরা যাদের নির্বাচিত করেছিলাম তারাই এখানে ভোট দিয়ে তাদের প্রতিনিধি পাঠাচ্ছে। আর যদি প্রশ্ন পড়ে মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অটোনমি আর ইলেক্টেড বাই, তখন উত্তর হবে পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ এই প্রশ্নটা যদি আসে যে ভারতের প্রভিন্সিয়াল অটোনমি সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়েছিল, তখন তোমার উত্তর হবে পিপল অফ ইন্ডিয়া। আর যদি প্রশ্ন আসে গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়েছিল, তখন উত্তর হবে ইলেক্টেড মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অটোনমি। অর্থাৎ এরা এদের পার্টি ছিল আর এরা এদের। এখন যেমন ভারতীয় জনগণ বিধানসভার সদস্য পাঠাচ্ছে, বিধানসভার সদস্যরা রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করছে। অনেকটা প্রসেসটা প্রায় এরকম। যাই হোক, এটা গেল 6-8 গল্প। এবার দেখো পাকিস্তান। এই যে পাকিস্তান কথাটা 1934 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটির একজন ছাত্র চৌধুরী রহমত আলী, তিনি এই পাকিস্তান টার্মটা কয়েন করেন। পাকিস্তান বলতে তখন বোঝাতো পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর এবং ব্রিটিশ বালুচিস্তানের ইস্তান। এই অর্থে এই 4টে প্রভিন্স নিয়ে, মূলত মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে, মুসলিম জনগণকে নিয়ে ইসলামিক ধর্মের ভিত্তিতে আলাদা একটা রাষ্ট্রের জন্য এই প্রয়োজনীয়তাটা 1934 সালে চৌধুরী রহমত আলী আনে। যখন 1937 সালে মুসলিম লীগ 3টে রাজ্যে তোমরা জানো যে শাসন করত বা সরকার করতে পেরেছিল, এই সময় 1938 এবং 1939 এই দুটো বছর সুভাষ বোস ভারতের আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। 1939 যখন জার্মানির হাতে গ্রেট ব্রিটেন আক্রান্ত হলো, তখন সুভাষ বোস বলেছিলেন যে দিস ইজ দ্য আইডিয়াল টাইম টু অ্যাটাক দ্য ব্রিটিশ। এত ভালো সুযোগ আমরা আর কোনোদিন পাবো না। এই মুহূর্তে আমরা যদি ব্রিটিশদের আক্রমণ করি, তাহলে ব্রিটিশরা বাইরের শত্রু ভিতরের শত্রু, তারা পালাবার পথ পাবে না। তখন গান্ধীজির মতো তাবড় কংগ্রেসের নেতারা সুভাষ বোসের হাত চেপে দিয়ে বললেন যে আফটার অল ব্রিটিশরা আমাদের গেস্ট, অতিথি হিসাবে তাদের আমাদের সেবা করা উচিত। সুভাষ বোস কি হলো, রাগে লজ্জায় ঘৃণায় চরম অপমানে জাতীয় কংগ্রেসের পদ থেকে সরে গিয়ে 1939 সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, আমরা জানি। এবং মুসলিম লীগ তখন কংগ্রেসের এই কাজটাকে অস্বীকার করে সুভাষ বোসের হাত শক্ত করতে সুভাষ বোসকে সমর্থন করেছিল। তখন কংগ্রেসের নেতারা মুসলিম লীগের নেতাদের বলেন, যাদের খাচ্ছেন তাদেরই ক্ষতি করতে চাইছেন, আপনারা যদি না পোষায় তাহলে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যান। যখন এই প্রস্তাব মুসলিম লীগের কাছে এলো, মুসলিম লীগ 22/12/1939
অর্থাৎ 1939 সালের 22শে ডিসেম্বর মুসলিম লীগ এই দিনটাকে ডিক্লেয়ার করে ডে অফ ডেলিভারেন্স, অর্থাৎ মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস। অর্থাৎ কংগ্রেসে থেকে আমরা কিছু কাজ করতে পারছিলাম না, এইবার আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। এবং মুসলিম লীগ তাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এবং এরপর 1940 সালে লাহোরে মুসলিম লীগ একটা অধিবেশন বসায় এবং সেখানে চৌধুরী রহমত আলীর এই প্রস্তাবটা মোহাম্মদ আলী জিন্নাহ স্যাংশন করে এবং এরপর থেকে তারা আলাদা একটা রাষ্ট্রের দাবি করে। কিন্তু অদ্ভুতভাবে এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান কমপ্লিটলি রিজেক্টেড দ্য আইডিয়া অফ পাকিস্তান। অর্থাৎ এটাও একটা প্রশ্ন যে কে পাকিস্তানের প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছিল, পাকিস্তানের প্রস্তাবের দাবিটাকে নাকচ করে দিয়েছিল, তখন উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। কিন্তু এরপরের যে ঘটনা পরিক্রমা, এরপরের যে গতি প্রকৃতি, তাতে আমরা দেখলাম যে এরপর মুসলিম লীগ 16ই আগস্ট 1946 সালে 16ই আগস্ট 1946 সালে মুসলিম লীগ স্পষ্টতই এই ক্যাবিনেট মিশন প্ল্যানের এই দাবিটাকে অগ্রাহ্য করেছে বলেই এরা দাবি করলো লড়কে লেঙ্গে পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানকে আমরা লড়াই করে আদায় করে নেব। অর্থাৎ তারা এই দিনটা সেলিব্রেট করলো যে নাম হিসাবে ডাইরেক্ট অ্যাকশন ডে, অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এই ডাইরেক্ট অ্যাকশন ডে করে কলকাতায় একটা বীভৎস দাঙ্গা হয়েছিল এবং যাতে প্রায় 11,000 লোকের মৃত্যু হয়েছিল এবং প্রায় 20,000 নারী ধর্ষিতা হয়েছিলেন। ওই সময়ে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে সত্যজিৎ রায়ের যে দাদু, তাদের বাড়িগুলো, ঋষি অরবিন্দ ঘোষ তার বাড়ি সমস্ত আক্রান্ত হয়েছিল। এই একটা বিভৎস দাঙ্গা হয়েছিল এবং কংগ্রেসের তখন মুসলিম লীগের আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সুরাবর্দী খান অদ্ভুতভাবে সুরাবর্দী খান এর নেতৃত্বে একটা দাঙ্গা চলে এবং যার ফলে একরকম বাধ্য হয়ে, যদিও গান্ধীজি সেখানে একটা খুব ভালো রোল প্লে করেছিলেন এই দাঙ্গা থামাতে, গান্ধীজির ওই একটা ভালো অ্যাক্টিভিটি আমার চোখে পড়েছে। যাই হোক, আমি এই জন্য বলছি যে ডাইরেক্ট অ্যাকশন দেওয়ার পর এটা মোটামুটি অপরিহার্য হয়ে গেল যে আজ বা কাল মুসলিম লীগের এই দাবিকে মান্যতা দিতেই হবে বা স্বীকৃতি দিতেই হবে। যাই হোক, যখন মুসলিম লীগ এই দাবি করলো তখন দেখা গেল সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান যখন এই দাবিটা তৈরি হলো, তখন দেখা গেল দ্য স্ট্রেংথ অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিডিউসড অ্যাজ 299। অর্থাৎ তার মানে এটা পরিষ্কার যে যখন আলাদা করে পাকিস্তানের গণপরিষদের দাবি হলো তখন এই স্ট্রেংথটা চলে এলো 389 থেকে 299। তার মানে এটা পরিষ্কার হলো যে পাকিস্তান মুসলিম লীগ তৈরি হলো কতজন সদস্য নিয়ে? 90 জন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি প্রশ্নটা করি যে কতজন ভারতীয় সদস্য মুসলিম লীগের দাবিকে সমর্থন করেছিল, তখন কত উত্তর হবে? কতজন মুসলিম মানে মুসলিম লীগের এই দাবিটা বৈধ এই মনে করে কতজন ভারতীয় তাকে সমর্থন করেছিল, তখন তোমার উত্তর হবে 15। কেন 15? বিকজ দেখো মুসলিম লীগ ছিল কটা? 75টা। তার মানে এই 75 জন তো দাবি করছেই, কিন্তু এখন যখন আমরা দেখছি সেই 75টা গিয়ে 90 দাঁড়িয়েছে, তার মানে এটা প্রমাণ করে যে ভারতের অন্তত 15 জন সদস্য মুসলিম লীগের হাত শক্ত করতে দাবিকে মান্যতা দিয়েছিল, যে কারণে তাদের স্ট্রেংথটা দাঁড়িয়েছিল 90-এ। যাই হোক, এরপর আমরা দেখলাম 24শে অগাস্ট 1946 সালে ভারতে একটা ইন্টারিম ন্যাশনাল গভর্নমেন্ট বা অন্তর্বর্তী জাতীয় সরকার তৈরি হবে বলে ঘোষণা হলো। ঘোষণা হচ্ছে 24/8, কিন্তু সেই মন্ত্রিসভাটা আসলে তৈরি হলো আমরা দেখলাম যে 3/9/1946 এবং এটা ছিল একটা 14 জনের মন্ত্রিসভা। এই 14 জনের মন্ত্রিসভার মধ্যে আমরা পেয়েছিলাম জওহরলাল নেহরুকে। নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, তার সঙ্গে পররাষ্ট্র দপ্তর অর্থাৎ মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এবং কমনওয়েলথ ছিল। ডেপুটি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি যিনি ছিলেন বল্লভভাই প্যাটেল, তার সঙ্গে হোম অ্যাফেয়ার্স। সর্দার বলদেব সিং ছিলেন ডিফেন্স মিনিস্টার। আমরা দেখেছি যে বি আর আম্বেদকর ছিলেন ল মিনিস্টার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এগ্রিকালচার মিনিস্টার। এরকম ভাবে একটা 14 জনের মন্ত্রিসভা তৈরি হলো। এরপর মুসলিম লীগ দেখলো যে কংগ্রেসের নেতারা মন্ত্রিসভার সদস্য হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কই আমরা তো সেসব সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের তো পাকিস্তান এখনো তৈরি হয়নি। তাহলে যতক্ষণ না তা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবো কেন? এই অর্থে আমরা দেখলাম যে মুসলিম লীগ এই প্রশ্নটা 2014 এবং 2017 দুবারই এসছে। মুসলিম লীগ ইন্টারিম ন্যাশনাল গভর্নমেন্টে কবে জয়েন করেছিল? একবারে এসেছিল মাস আর একবার এসেছিল ডেট। তখন উত্তর হবে 4 অক্টোবর 1946। একবার এসেছিল মাস, তাহলে অক্টোবর 1946, আর একবার এসেছিল ডেট
4 অক্টোবর 1946, এবং সেই সময় ভারতের তরফ থেকে ইন্টারিম ন্যাশনাল গভর্নমেন্টের দুটো গুরুত্বপূর্ণ দপ্তর, মিনিস্ট্রি অফ ফিন্যান্স এবং তার পাশাপাশি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র এবং অর্থ, এই দুটো দপ্তর নিয়েছিল পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। যাই হোক, তার হাতে গিয়েছিল। এবার দেখো, এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এরপর আমরা দেখলাম যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মোটামুটি ভাবে 22টা আমরা দেখেছিলাম কমিটি ছিল। এই 22টা কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি যেটা ছিল, দুটো কমিটি। একটা ছিল ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি কথাটার অর্থ হচ্ছে খসড়া কমিটি, যারা সংবিধানের খসড়াটা তৈরি করার জন্য তৈরি হয়েছিল। সেই ড্রাফটিং কমিটিতে মেম্বার ছিল 7 জন। তার মধ্যে ছিলেন বি.আর. আম্বেদকর চেয়ারম্যান, যার জন্য বি.আর. আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বি.আর. আম্বেদকর ইজ দ্য চেয়ারম্যান। আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, নারায়ণ গোপালস্বামী আয়েঙ্গার, কৃষ্ণমোহন মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, ডিপি খৈতান এবং বি.এল. মিটার। পরবর্তী সময়ে বি.এল. মিটারের শারীরিক অসুস্থতা এবং ডিপি খৈতানের মৃত্যু আরো দুজনকে নিয়ে আসে, টি কৃষ্ণমাচারী এবং এন মাধব রাও। এই 7 জনকে নিয়ে তৈরি হয়েছিল এই ড্রাফটিং কমিটি, দ্যাট ওয়াজ অ্যাপয়েন্টেড অন 29/8/1947। আরো একটা কমিটি ছিল খুব গুরুত্বপূর্ণ, কমিটি অন ফান্ডামেন্টাল রাইট। এই কমিটি অন ফান্ডামেন্টাল রাইটের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল ভিভি প্যাটেল। পরবর্তী সময়ে ভিভি প্যাটেলকে সরিয়ে এখানে চেয়ারম্যান হিসাবে যিনি এসেছিলেন তিনি ছিলেন তোমার তেজ বাহাদুর সাফরু। এই তেজ বাহাদুর সাফরু, যিনি 1928 সালে তৈরি করেছিলেন লিবারেল পার্টি, সেই তেজ বাহাদুর সাফরু ইনি হয়েছিলেন কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস এর চেয়ারম্যান। যাই হোক, এই দুটো কমিটি ছাড়া আরো কমিটি আছে এবং কমিটিগুলো এখনো এক্সিস্ট করে। পার্লামেন্ট যখন পড়াবো তখন আমি বোঝাবো। তো এই জায়গা থেকে আমরা দেখলাম এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমরা দেখলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মোট মিটিং হয়েছিল 3টে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মোট মিটিং হয়েছিল 3টে। তার মধ্যে ফার্স্ট মিটিং হয়েছিল যে দিন, সেটা ছিল 9/12/1946। সেকেন্ড মিটিং হয়েছিল 17 অক্টোবর 1949 এবং থার্ড মিটিং হয়েছিল 14 নভেম্বর 1949। আমি এটা খেয়াল রাখবে, আমি মিটিং বলছি, এই মিটিং আর সেশন দুটো এক নয়। সেশন মানে মূল পার্থক্যটা হচ্ছে, মিটিং মানে খুব সাময়িক সময়ের জন্য যখন সদস্যরা মিট করে তাকে বলা হয় মিটিং। আর যখন একটা লং প্রসিডিওরে অনেক কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য একসাথে কাজ হয়, যেমন পার্লামেন্টের সেশন হয়, মিটিং নয়। কারণ পার্লামেন্টের যে সেশন হয়, মনসুন সেশন বা উইন্টার সেশন বা বাজেট সেশন, সেটা 3 মাস ধরে চলে। সেই জন্য লং টাইমের সেশন, মিটিং ছিল 3টে, কিন্তু এরকম সেশন ছিল 11টা। তাই আমি সেশনে যাচ্ছি না, এই যে মিটিং আমি বলছি, এই ফার্স্ট মিটিং হয়েছিল 9/12। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 9/12/1946 সালে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ফার্স্ট মিটিং হলো, সেই মিটিংটা প্রিসাইড করেছিলেন যিনি, তার নাম ছিল সচ্চিদানন্দ সিনহা। অদ্ভুত ভাবে তাকে শারীরিক অসুস্থতার কারণে সরিয়ে দেওয়া হয় এবং 11 ডিসেম্বর 1946 সালে পার্মানেন্ট চেয়ারম্যান হিসাবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট চেয়ারম্যান হিসাবে আসেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার মানে দুটো প্রশ্ন, ফার্স্ট মিটিং কবে হয়েছিল সেটা হলো 9/12/1946, 1। 2 হচ্ছে ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ প্রিসাইডেড ওভার বাই, প্রথম গণপরিষদের মিটিং এ সভাপতিত্ব করেছিলেন কে, তখন হবে সচ্চিদানন্দ সিনহা। নাম্বার 3, হু ওয়াজ দ্য পার্মানেন্ট চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, তখন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রশ্ন আসতে পারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অন, তখন উত্তর হবে 11 ডিসেম্বর 1946। সেই জন্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট। যাই হোক, এই যে আমরা দেখলাম এই মিটিং এ, এবার তাৎপর্যটা দেখো। ফার্স্ট মিটিং আমাদের 9/12/1946। এবার এই সংবিধান তৈরি হলো 26 নভেম্বর 1949। তাহলে সংবিধান তৈরি করতে কত সময় নিয়েছিল দেখো, এখানে পরিষ্কার আমরা পেয়ে যাব যে 2 বছর 11 মাস 17 দিন। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক এ টাইম টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধান তৈরি করতে গণপরিষদ কত সময় নিয়েছিল, তাহলে ফার্স্ট মিটিং থেকে প্রিপারেশন ডেট তৈরি হয়েছিল 26/11/1949,
কিন্তু আমরা সেটাকে পাচ্ছি কবে না 26/11/1949, কিন্তু ফার্স্ট মিটিং হয়েছে নভেম্বর 1946। এই অর্থে সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 17 দিন সময় লেগেছিল। এবার ভারী মজার প্রশ্ন, সংবিধান তৈরি হয়ে গেল 26/11/1949, কিন্তু সেই সংবিধান কার্যকর হচ্ছে কবে না 26/1/1950। কেন? বিকজ 26শে জানুয়ারি 1950 আমরা এটাকে কার্যকর করছি। তার কারণ কি না জানবে, 1929 সালে রাভি নদীর তীরে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহরু 1929 সালে। এবং 1929 সালে কংগ্রেসের যে সেশন হয়েছিল, সেই সেশনের মুখ্য উদ্দেশ্য ছিল পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। সেই কারণে যখনই আমাদের পূর্ণ স্বরাজের দাবিটা এলো, সেই পূর্ণ স্বরাজের দাবিটাকে আমরা কার্যকর করতে 1929 সালের পর থেকে, অর্থাৎ 1930 সাল থেকেই এই 26শে জানুয়ারি দিনটা স্বাধীন আমাদের পরাধীন ভারতে অর্থাৎ ব্রিটিশ ভারতে আমরা স্বাধীনতার দিন হিসাবে আমরা সেলিব্রেট করতাম। এখন যেহেতু আমরা স্বাধীনতা পেলাম 15ই আগস্ট 1947, তাহলে 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে আমরা স্বাধীনতা পেলাম। তাহলে ব্রিটিশ ভারতে আমাদের যে স্বাধীনতার দিন, সেই দিনটা যাতে ভুলে না যায়, ঠিক সে কারণেই 26/1/1950 থেকে সংবিধানটাকে কার্যকর করে এই দিনটাকে ঘোষণা করেছি আমরা রিপাবলিক ডে, বা আমরা বলছি প্রজাতান্ত্রিক দিবস বা সাধারণতন্ত্র দিবস, যেখানে সাধারণ হাতে আমরা সংবিধানটাকে অর্পণ করে আমরা আমাদের নিজেদের পরিচালনা করছি। যখন এই প্রিয়াম্বেল পড়াবো তখন সাধারণতন্ত্রের কথাগুলোকে আমি বোঝাবো। যাই হোক, এই বিষয়টা রইল। এবার দেখা যাক এই সংবিধান তৈরির জন্য কত খরচ পড়েছিল। সমালোচকদের মতে সংবিধান তৈরির জন্য যা খরচ পড়েছিল সেটা শুনলে চোখ কপালে উঠে যাবে। কেন না, সংবিধান তৈরির জন্য খরচ পড়েছিল, দু একটা বইয়ে পাবে 64 লাখ, এবং বেশিরভাগ বইয়ে পাবে 6.4 crore। জাস্ট ইমাজিন, এটা যদি হয় 6400 কোটি টাকা বর্তমান দিনে তার দাম। নেহরুরা কতটা মানে ওই সময় করাপশনকে গুরুত্ব দিয়েছেন আমরা এই জায়গাটা থেকে দেখতে পাবো। 64 লাখ মানে কিছু না হলেও এটা অন্তত বর্তমান দিনে 640 কোটি। একটা বই লিখতে, বইটাকে যদি পুরো সোনায় হয় এবং অক্ষরগুলোতে যদি ডায়মন্ড বসানো হয়, প্রিসিয়াস ডায়মন্ড, তাহলেও মনে হয় এত খরচ হবে না। এই টাকাটা খরচ হয়েছিল সংবিধান তৈরি করতে। এই সংবিধান সভার যিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার যিনি ছিলেন, তিনি ছিলেন 24টা দেশের সংবিধান বিশারদ, 24টা দেশের সংবিধানের এক্সপার্ট ছিলেন। তার নাম ছিল স্যার BN রাও। ইনি ছিলেন প্রচুর কোয়ালিটির মানুষ। আর এই সংবিধান সভার যিনি সেক্রেটারি ছিলেন, ইনি হচ্ছেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। আর যিনি সেক্রেটারি ছিলেন, সেক্রেটারির নাম ছিল জাস্টিস HC মুখার্জি। যাই হোক, এই সংবিধান তৈরি হলো, এই সংবিধানটা কার্যকর হলো, এবং এরপর দেখা গেল একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কি না, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান একটাই স্টেট ছিল, দ্যাট ওয়াজ ব্রিটিশ ইন্ডিয়া। নাও এই ব্রিটিশ ইন্ডিয়াটা আমরা দেখছি যে এই ব্রিটিশ ইন্ডিয়াটা আমাদের এখন হয়ে গেল পাকিস্তান, আর একটা রইল ইন্ডিয়া। তাহলে এই পাকিস্তান আর ইন্ডিয়া, এখানে একটা পাকিস্তান, এটার নাম ইস্ট পাকিস্তান এখন যেটা বাংলাদেশ, আর একটা ওয়েস্ট পাকিস্তান। তাহলে এই যে পাকিস্তান আমরা কথাটা বলছি, এই পাকিস্তানের মাঝামাঝি জায়গাটায় ব্রিটিশ ইন্ডিয়া হিসাবে এই সময় একটা তখন স্টেট ছিল, এখানে নাম ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর রাজ্যটা ছিল একটা দেশীয় নিপতিশাসিত রাজ্য। এই অর্থে জম্মু কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। হরি সিং তিনি মানে জম্মু কাশ্মীর রাজ্যটা না ভারত না পাকিস্তান কারোর সাথেই অ্যামালগামেশন বা সংযুক্তিকরণে রাজি ছিল না। তার কারণ কি? প্রথম কারণ হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যটা ভারতের সাথে আসেনি, কারণ ভারত রাজ্যটা বা ভারত রাষ্ট্রটা নিজেকে ডিক্লেয়ার করছে রিপাবলিকান স্টেট। এই রিপাবলিকান কথাটার অর্থ হলো অ্যাবসেন্স অফ এনি হেরিডিটারি মনার্কিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট, যে কোনো ধরনের বংশানুক্রমিক রাজতান্ত্রিক ব্যবস্থার অবসান। অর্থাৎ যিনি সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি, তাকেও জিতে আসতে হবে, নির্বাচিত হয়ে আসতে হবে, কোনো গতানুগতিক বংশানুক্রমিক পদ এখানে থাকবে না। তাহলে ভারত ডেফিনেটলি হরি সিং এর ওই রাজতান্ত্রিক ব্যবস্থাটা মেনে নেবে না, তাই ভারতের সাথে তারা আসেনি। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান তৈরি হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। ইসলাম ধর্ম এবং মুসলিম প্রধান জনগণকে নিয়ে যে রাজ্যটা তৈরি হয়েছে,
তারা একজন হিন্দু শাসককে মেনে নেবে এটা তো বলা যায় না। সেই অর্থে জম্মু কাশ্মীর রাজ্যটা পাকিস্তানের সাথেও অ্যামালগামেশনে ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু অদ্ভুতভাবে আমি এখনো লিখে রেখেছি এটা বোঝাবো বলে, পাকিস্তান এই দাবিটার মধ্যে কাশ্মীর ছিল তাদের একটা দাবির অন্তর্ভুক্ত, তাহলে সেই কাশ্মীরের দখল নিতে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো রাষ্ট্রই স্বাধীনতা পেয়েছে বাই দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অর্থাৎ 1947 সালের ভারত স্বাধীন আইন অনুযায়ী পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রই স্বাধীনতা পেয়েছে। এই অর্থে পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, ইন্ডিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল কবে না, ইন্ডিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে 11th June 1948। On the other hand, Pakistan remains a dominion status up to the year 1956, অর্থাৎ পাকিস্তান নামে মাত্র স্বাধীনতা পেয়েছে ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে, কিন্তু প্রকৃত অর্থে তার ক্ষমতার নিয়ন্ত্রক সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট আপ টু দ্য ইয়ার 1956। এবং এই ইন্টারিম পিরিয়ডে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তার নাম ছিল লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল ইস্কান্দার মির্জা, এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এই প্রশ্নটা 2014 সালে এসেছিল, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি? পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম সবাই মোটামুটি মোহাম্মদ আলী জিন্নাহ করে এসছে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন গভর্নর জেনারেল, নট প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। যাই হোক, এটা অনেকেই জানে না। এবার দেখো, 1956 সালে যখন ক্ষমতা হস্তান্তর হলো তখন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন জুলফিকর আলী ভুট্টো, বেনজির ভুট্টোর বাবা, এবং পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন তার নাম ছিল ইয়াইয়া খান। পরে বাংলাদেশের সাথে যুদ্ধের সময় এই সমস্ত ক্ষমতা হস্তান্তর হয়েছিল, এদিক ওদিক হয়েছে, বাদ দাও। আমি এবার আরেকটা জায়গা পড়াবো। এবার এই যে জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 22 অক্টোবর 1947 সালে আজাদ কাশ্মীর ফৌজ, অর্থাৎ কাশ্মীরে মুক্তি করাতে আজাদ কাশ্মীর ফৌজ তৈরি করে কাশ্মীর রাজ্যটার আক্রমণ করে, এবং 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে একটা বিশাল অংশ কাশ্মীরের দখল করে নেয়। বাকি অংশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রচেষ্টায় মহারাজা হরি সিং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাহায্য প্রার্থনা করে। নেহরুর সাথে হরি সিং এর একটা চুক্তি হয়। এই চুক্তিটা হয়েছিল 26/10/1947 সালে, এবং এই চুক্তিটার নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে সংযোগ রক্ষাকারী চুক্তি, অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে চুক্তিটা হয়েছিল জম্মু কাশ্মীরের সাথে 26 অক্টোবর। এবং সেই অর্থে জম্মু কাশ্মীর রাজ্যের যতটা ভারতের সাথে এসছে আমরা এটাকে বলছি ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর, পাকিস্তান বলে। আর পাকিস্তানের যে অংশটা পাকিস্তান অকুপাই করে নিয়েছে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এবং পাকিস্তান বিশ্বাস করে যে জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভারত দখল করেছে এবং এই অর্থে পুরো জম্মু কাশ্মীরই আমার। আর ইন্ডিয়া বলে জম্মু কাশ্মীর রাজ্যটা যেহেতু আমার সাথে এসেছে তাহলে পুরো রাজ্যটাই আমার রাজ্য, তাহলে আমি এর দখল ছাড়বো কেন? আসলে স্ট্র্যাটেজিক পয়েন্টে জম্মু কাশ্মীরের দখলটা কেউই ছাড়তে চায় না। স্ট্র্যাটেজিক পয়েন্টে ভারতের ইতিহাস বলছে ভারতে যত ইনভেশন হয়েছে, ফরেন ইনভেশন, এই সমস্ত হয়েছে এই খাইবার পাস দিয়ে। অর্থাৎ এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি, জিওগ্রাফিক্যালি লোকেশনটাই জম্মু কাশ্মীর রাজ্যের একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, তার একটা ডিপ্লোম্যাটিক ইম্পর্টেন্স আছে। সেই কারণেই এই রাজ্যটার দখল কেউ ছাড়তে চায় না। যাই হোক, এসব আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আমরা এখানে মাথা ঘামাবো না। আমি এই জন্য বলতে চাইছি, এবার দেখো আমরা তাহলে দেখলাম যে ওভারঅল পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা সমঝোতা তৈরি হলো, এবং এই অর্থে বল্লভভাই প্যাটেল এবং তার সাথে আমরা দেখলাম ভিপি মেনন, বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন ভারতে এই সময় ভারতের যে জিওগ্রাফিক্যাল কন্টেন্ট বা ম্যাপটা ছিল সেটা আজকের সেট ছিল না। আজকের যে মডার্ন সেট একটা পরোটার মতো ইন্ডিয়ার যে ম্যাপ দেখতে পাই তার সিংহ বা কৃতিত্ব দাবি করতে পারে অবশ্যই এই আমরা বলছি যে বল্লভভাই প্যাটেল এবং তার সঙ্গে ছিলেন ভিপি মেনন, সেক্রেটারি অফ স্টেট ভারতের প্রথম। এই ভিপি মেনন এরা 563টা দেশীয় নিপতি শাসিত রাজ্য ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল। প্রথমে ছিল 562টা। আরো একটা প্রশ্ন আছে যে ভারতের কোন দেশীয় নিপতি শাসিত রাজ্য ভারতীয় ইউনিয়নের সাথে সবচেয়ে পরে যোগ করেছিল? দেন ইউর অ্যান্সার শুড বি হায়দ্রাবাদ, কারণ হায়দ্রাবাদের নিজাম চেয়েছিলেন যে তিনি পাকিস্তানের সাথে অ্যামালগামেশন হবে। মাথা মোটা, কি করে যাবে পাকিস্তানের সাথে সে ব্যাপারে কোনো বুদ্ধি নেই। যাই হোক, এই জন্য হায়দ্রাবাদে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামে
এবং সেনাবাহিনী এটাকে বলা হয় অপারেশন পোলো। এই অপারেশন পোলো মানে চারদিক থেকে ঘিরে ধরে যখন হায়দ্রাবাদকে আক্রমণ করা হলো তখন হায়দ্রাবাদের নিজাম পাকিস্তানে চলে যায় এবং হায়দ্রাবাদ রাজ্যটা ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর 563টা দেশীয় নিপতিশাসিত রাজ্য ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে বর্তমান চেহারাটা দিয়েছে। যাই হোক, এবার আরো একটা বিষয় দেখা যাক। আমরা দেখলাম যে 563টা রাজ্য নিয়ে যে ভারত তৈরি হলো, সেই সময় ভারতের এগুলো ছিল, আমি আবার বলছি, এগুলো ছিল এক একটা প্রভিন্স। এখন বোম্বে প্রভিন্স বা মাইসোর প্রভিন্স এগুলোর এখন অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? কারণ ব্রিটিশরা ব্রিটিশ ভারতে তাদের মতো করে প্রভিন্স গুলো সাজিয়েছিল। যেমন আকবরের সময় আমাদের এই রাজ্যগুলো যেগুলো আমরা প্রভিন্স বলছি, তিনি সুবায় ভাগ করেছিলেন 13টা। পরে আওরঙ্গজেবের সময় সেটা বেড়ে গিয়েছিল 20টা সুবা। এই যে প্রভিন্স গুলোকে আজকের শেপে আনার জন্য 1948 সালে আমরা দেখলাম যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বসেছিল। এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন জাস্টিস এস.কে. ধর। কমিশন যখন বসে, কমিশন কোনো কিছু একটা প্রস্তাব করে বা সুপারিশ করে, কমিশন কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে না। কমিশনের ইমপ্লিমেন্টেশন করার জন্য, কমিটির সুপারিশটাকে ইমপ্লিমেন্ট করতে বা বাস্তবায়িত করতে তৈরি হয়েছিল জেভিপি কমিটি। এই জেভিপি কমিটি বুঝে নাও, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়া, এই তিনজনকে মিলে যে কমিটি তৈরি হয়েছিল, এই কমিটি স্টেট রিঅর্গানাইজেশন কমিশন তার রিপোর্ট পেশ করলো 1953 সালে। যখন কমিটিটা তার রেকমেন্ডেশনটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, দেখা গেল সেই সময় সমগ্র ভারতে, স্পেসিফিক্যালি নর্থ মানে তোমার সাউথ ইন্ডিয়ায় একটা বিরাট গন্ডগোল হচ্ছে। সাউথ ইন্ডিয়া এই গন্ডগোলের মূলে তিনি একজন বিখ্যাত কংগ্রেস নেতা। সেই কংগ্রেস নেতার নাম ছিল পট্টি শ্রীরামুল্লু। এই পট্টি শ্রীরামুল্লু তিনি দাবি করে বসেন দুটো। ফার্স্ট দাবি, প্রথম দাবি হলো অন্ধ্রপ্রদেশ শুড বি দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া। অর্থের ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করবে অন্ধ্রপ্রদেশ। ভালো কথা, এটাই এই দাবি হলো। এবং দ্বিতীয় দাবি হলো তেলেগু শুড বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। অর্থাৎ ইংরেজরা চলে যাচ্ছে। 1835 সালে লর্ড ম্যাকুলের রেকমেন্ডেশনে ভারতের সরকারি ভাষা হিসাবে পার্সি ভাষার পরিবর্তে আমরা দেখেছি ইংরেজি সরকারি ভাষার স্বীকৃতি পায়। এবার ব্রিটিশরা যখন চলে যাচ্ছে, তাহলে ভারতীয় ভাষার মধ্যে কোন একটা ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পাবে। সেই ভাষাটা কি হবে না, পট্টি শ্রীরামুল্লু বললেন তেলেগু ভারতের সরকারি ভাষা হবে। এই দুটো দাবিতে তিনি অনশনে বসলেন। শুধু তাই নয়, আফটার এ 56 ডেজ হাঙ্গার স্ট্রাইক, 56 দিন অনশন করে তিনি মারা গেলেন। তাহলে তার এই আন্দোলন সারা দক্ষিণ ভারতের পর উত্তর ভারত বা পূর্ব ভারত বা মধ্য ভারতে ছড়িয়ে পড়তে পারে। রাতারাতি জেভিপি কমিটি ভেঙে গেল, ভেঙে গিয়ে তৈরি হলো লিঙ্গুইস্টিক কমিশন। এই লিঙ্গুইস্টিক কমিশনের চেয়ারম্যান হলেন জাস্টিস ফজল আলী। জাস্টিস ফজল আলী দেখলো যে রাজ্যে যে ভাষার প্রাধান্য আছে, সেই রাজ্যগুলো সেই ভাষাকে প্রাধান্য দিয়ে ভাগ করা হোক। পরবর্তী সময়ে তার ফল ভোগ করছি আমরা। এই যে রিজিওনালিজম, সেপারেশনিজম, এই বিচ্ছিন্নতাবাদ, জাতপাত ব্যবস্থা অথবা আঞ্চলিকতাবাদ, এই সমস্ত গুলোই কিন্তু এর জন্যই হয়েছে। একটা বড় কারণ এটা। যাই হোক, বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা, অসমিয়াকে ভিত্তি করে আসাম, মালায়ালামকে ভিত্তি করে কেরালা, তেলেগুকে ভিত্তি করে আমরা দেখছি অন্ধ্রপ্রদেশ, তামিল ভাষাকে ভিত্তি করে তামিলনাড়ু, কন্নড় ভাষাকে ভিত্তি করে কর্ণাটক, এইভাবে ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গড়ে তোলার একটা রেকমেন্ডেশন করলেন এবং রাজ্যগুলো তৈরি হলো। এবং এই অর্থে খেয়াল রাখবে, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া। যে বইয়ে যাই উত্তর থাকুক, সবসময় মনে রাখবে অন্ধ্রপ্রদেশ ওয়াজ created or Andhra Pradesh was recognized as a first linguistic state of India, that was in 1953. প্রশ্নটা খুব আছে। 1953 সালে অন্ধ্রপ্রদেশ প্রথম ভারতের ভাষাভিত্তিক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। নাম্বার 2, এবার আরেকটা দাবি ছিল তেলেগু শুড বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। তার কি হবে? এই অর্থে 1955 সালে আরো একটা কমিশন বসলো। এই কমিশনের নাম ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশনের চেয়ারম্যান হলেন জাস্টিস বি.জি. খের। এই জাস্টিস বি.জি. খের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশনের চেয়ারম্যান হিসাবে তিনি সমস্ত ভারত ঘুরে মোটামুটি একটা সিদ্ধান্ত এলেন
যে ভারতের সবচেয়ে বেশি লোক কমিউনিকেট করে, কথা বলে হিন্দিতে, প্রায় 37 থেকে 39% লোক। সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ভারতে প্রচলিত রয়েছে বাংলা, যেখানে প্রায় 18% লোক কথা বলে, আর তেলেগু মাত্র 11% লোক কথা বলে। তাহলে তেলেগুকে আমরা সরকারি ভাষা করব কি করে? তিনি তখন প্রস্তাব দিলেন যে হিন্দি শুড বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইন দেবনাগরী স্ক্রিপ্ট, অর্থাৎ সংস্কৃত হরফে হিন্দি হবে ভারতের সরকারি ভাষা। এবং সেই রেকমেন্ডেশনটা করার পর 1957 সালে আমরা দেখলাম যে ভারতে সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি লাভ করছে। এবং হিন্দির পাশাপাশি আরো আমরা 13টা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তখন এই 13টা প্লাস 1 হিন্দি, এই 14টা ল্যাঙ্গুয়েজ আত্মপ্রকাশ করেছিল। 15 নম্বর ভাষা হিসাবে তারপরে ছিল সিন্ধি, তারপরে ছিল মণিপুরি, তারপর কোঙ্কানি, তারপর নেপালি। মণিপুরি, কোঙ্কানি, নেপালির পর ডোগরি, সান্তালি, ভোজপুরি এবং বড়ো। বড়ো, ভোজপুরি, ডোগরি, সান্তালি এই ভাষাগুলি, না সরি মৈথিলি, সান্তালি, মণিপুরি, কোঙ্কানি, সিন্ধি, মণিপুরি, কোঙ্কানি, নেপালি, ডোগরি, সান্তালি, মৈথিলি এবং বড়ো, এই নিয়ে 22টা ভাষা অ্যাট প্রেজেন্ট 8 শিডিউলে গুরুত্ব পেয়েছে। আমি যখন শিডিউল পড়াবো বোঝাবো। এই নিয়ে আমরা দেখলাম যে 1956 সালে 1 নভেম্বর, 1/11/1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হলো। এবং রাজ্য পুনর্গঠন আইন পাশ হওয়ার পর রাজ্য পুনর্গঠন আইন প্রস্তাব করলো ভারতে 14টা রাজ্য হবে এবং 6টা হবে কেন্দ্রশাসিত অঞ্চল। দিস ইজ 6 ইউনিয়ন টেরিটরিজ এবং 14 স্টেটস। এই অর্থেই আর কি 15টা, যে ভাষা 13+1 বলছিলাম, এই কারণেই 14টা রাজ্যে 14টা ভাষা, 14টা স্টেট, 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর এই রাজ্যের সংখ্যা আস্তে আস্তে বেড়েছে। যেমন আসাম স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হিসাবে আমরা দেখেছি আসাম থেকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো বেড়েছে। আমরা দেখেছি যে পরবর্তী সময় বিহার থেকে বেরিয়েছে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়েছে তেলেঙ্গানা। এই যে রাজ্যগুলো, বা আমরা বোম্বে প্রভিন্স থেকে বেরিয়েছে, বোম্বে এবং সৌরাষ্ট্র প্রভিন্স থেকে বেরিয়েছে গুজরাট এবং মহারাষ্ট্র। বোম্বে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট থেকে বেরিয়েছে গোয়া, 25তম রাজ্য হিসাবে যেটা আত্মপ্রকাশ করেছিল। এইভাবে পরবর্তী সময় অ্যাট প্রেজেন্ট যে 29টা রাজ্য ছিল, সেটা জম্মু কাশ্মীর স্টেটাস কেড়ে নেওয়ার পর তোমরা জানো এখন ভারতের রাজ্যের সংখ্যা হয়ে গেছে 28টা এবং কেন্দ্রশাসিত অঞ্চল 7টা। এই অর্থে তখন ছিল 6টা। আর দিল্লি আর পন্ডিচেরির একটা স্পেশাল স্ট্যাটাস আছে। সেই স্পেশাল স্ট্যাটাস দিল্লিকে বলা এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, অর্থাৎ দিল্লি এবং পন্ডিচেরি হ্যাজ এ স্পেশাল স্ট্যাটাস। সেই স্ট্যাটাসটা কি না, ডাজ হ্যাভ এ চিফ মিনিস্টার, এ কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ সেখানে একটা মুখ্যমন্ত্রী থাকবে, একটা মন্ত্রী পরিষদ থাকবে এবং একটা বিধানসভা থাকবে। এই অর্থে ভারতে 28টা রাজ্য হলেও বিধানসভার সংখ্যা বললে 30টা হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর সংখ্যা বললে 30টা হয়ে যাবে। এটা মাথায় রাখবে, সেগুলো আমি পরে যখন পড়াবো বোঝাবো। তো এই বিষয়টা আমাদের এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা হিস্টোরিক্যাল রেট্রোস্পেক্ট, এই অর্থে এই সাবজেক্টটাকে আমাদের প্রথম ক্লাসে এই সংবিধান তৈরি হলো কিভাবে বা তার পেছনে কি পটভূমিকা ছিল, এই বিষয় নিয়ে এই ক্লাসটা ছিল। অতএব এই জায়গাটাকে একটু ভালো করে পড়বে এবং পড়লে এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই কারণেই তোমাদের এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত। ওকে, অল অফ ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকিরা এই লিঙ্কেই থাকো, এখনই তোমাদের সায়েন্সের ক্লাস শুরু হবে।